আজারি হুজুর মার্চ ফর গাজায় চোখে একটা সানগ্লাস পরিছে, ভালোই লাগিচ্ছে মাশাল্লাহ। কচু খেতে ওটা আবিষ্কার করেছে, এটা রেবন কোম্পানির, ওই কোম্পানি ইসরায়েলে বিনিয়োগ করেছে। তাই মেলা গ্রুপ নাকি রেবনকে বয়কটের ঘোষণা দিছে। ওই রেবনের সানগ্লাস আজারি হুজুর পিন্দিছে, মেলা খারাপ কাজ করছে আজারি হুজুর। বাংলাদেশের শাসন ব্যবস্থাকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে হলে প্রেসিডেন্সিয়াল পদ্ধতির বিকল্প নেই। বাংলাদেশে বর্তমানে এখন প্রেসিডেন্ট পদ্ধতির নির্বাচন, শাসন ব্যবস্থা নিয়ে বেশ আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। কেউ কেউ মনে করছেন আগামী দিনের বাংলাদেশে সত্যিকার নেতৃত্ব দিতে হলে বাংলাদেশে এমন একজন যোগ্য মানুষ দরকার, যিনি যে কোনো বাধা অতিক্রম করে প্রেসিডেন্ট নির্বাচনে সরাসরি নির্বাচিত হয়ে জনগণের প্রতিনিধিত্ব করবেন। এবং সেই তালিকায় সর্বাগ্রে এখন রয়েছেন বাংলাদেশের অন্যতম একজন নেতা, যিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। আমি বলেছিলাম না, যে যারে কিনে সে তারে কিনে। বাংলাদেশের ফাটাকেষ্ট খ্যাতনাম বিখ্যাত বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা সাবেক লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী স্যার বাংলাদেশের শ্রেষ্ঠ একজন স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। বাংলাদেশের ইতিহাসে এরকম স্বরাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব আজ পর্যন্ত কেউ নিতে পারে নাই। উনি হচ্ছে বাদশাহ হারুনের মতো ছদ্মবেশে প্রজাদের খোঁজ খবর নিতেন। ঠিক এভাবে প্রতিটি থানায় থানায় দিনে রাতে উনি ছদ্মবেশে উনি থানাতে যে খোঁজ খবর নেন, ওনারা কেমন ভাবে ডিউটি করেন। আজকের পুরো ভিডিওটি দেখলে আপনারা সত্যি অবাক হতে বাধ্য হবেন। আমরা জানি যে স্বৈরাচারী শেখ হাসিনা বিদায় হওয়ার পরে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। উনি থাকাকালীন সময় আজকে সারা দেশে কি কি ঘটনা ঘটেছে আপনাদেরকে প্রমাণ সহকারে আমি দেখাবো। তাই বলছি অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও ফুটেজ দেখাবো। চলুন প্রথমে একটি ভিডিও ফুটেজ দেখে আসি। আজারি হুজুর মার্চ ফর গাজায় চোখে একটা সানগ্লাস পরিছে, ভালোই লাগিচ্ছে মাশাল্লাহ। কচু খেতে ওটা আবিষ্কার করেছে, এটা রেবন কোম্পানির, ওই কোম্পানি ইসরায়েলে বিনিয়োগ করেছে। তাই মেলা গ্রুপ নাকি রেবনকে বয়কটের ঘোষণা দিছে। ওই রেবনের সানগ্লাস আজারি হুজুর পিন্দিছে, মেলা খারাপ কাজ করছে আজারি হুজুর। তাই তো কইছে কচু খেতে, তাই না? তাই কইছে না? হ্যাঁ, কচু খেতের আসলে সমস্যা কই? তার কোন কোন জায়গায় ব্যথা? হ্যাঁ, তার ব্যথা তো আজাহারি স্মার্ট, তরুণ, দেখতে ভালো মাশাআল্লাহ, ভালো বাংলা ইংরেজি কইতে পারে। তাই টাটায় বাঙ্গুয়ালিদের তারা দেশ ছাড়া করেছিল, এখন লাগিছে পিছে। কিছুদিন পরপরই পিছে লাগে। ওই যে দুদুও লাগিছিল পিছে, দিছে একটা শান্টিং থেমে গেছে। কিন্তু যে কথাটা কইছে সেটা কি যৌক্তিক কথা? কচু খেতি আমার আগ্রহের বিষয় না, কিন্তু এই ধরনের বিষয়গুলো কিভাবে ডিল করতে হবে সেটা আমাদের বুঝতে হবে। এটা মেলা বিতর্কের বিষয় আছে, এটা একটু খোলাসা করে না বললে আমাদের জন্য বোঝা খুবই মুশকিল। আর এইসব আলোচনা যারা তুলে তারা আসলে কার স্বার্থ রক্ষা করে আর তাদের এই কুটনামিটা কেন করে সেটা বোঝাটা জরুরি। আসেন আল্লাহর নামে শুরু করি। পণ্য বয়কট বা বিডিএস কি এবং কেন? আপনারা জানেন যে আমি বাংলাদেশে হাসিনা পতনের আগে একটা বেশ সফল বয়কট আন্দোলনে আপনাদের সাথে নিয়ে শুরু করেছিলাম। তাই এই বয়কট আন্দোলন কিভাবে গড়ে তুলতে হয়, কেন গড়ে তুলি সেটা নিয়ে ব্যাপক পড়াশোনা করতে হয়েছিল। কোন কোন পণ্য বয়কট করবো সেটাও ঠিক করা হয়েছে, অঙ্ক কইসা, কিন্তু আন্দারে কুন্দারে না। আসেন দেখি বয়কট কি, কেন, কিভাবে এটা কাজ করে। বয়কটের উদ্দেশ্য তিনটা। একটা, বিশ্বব্যাপী একটা রাজনৈতিক বার্তা দেওয়া। দুই, ছোট একটা জায়গায় তীব্র আঘাত করা যেন ব্যথা টের পায়। 3 নাম্বার হইতেছে আপনার সমমনাদের ঐক্যবদ্ধ করা। ইন্ডিয়ান পণ্য বয়কটে আমরা ইন্ডিয়ান সব পণ্য কিন্তু বয়কট করি নাই, খুবই সিলেক্টিভ পণ্য বয়কট করেছিলাম, মনে আছে না? প্রথমে করেছিলাম ফাস্ট মুভিং কনজিউমার গুডস, সাবান, শ্যাম্পু, ভোজ্য তেল, টুথপেস্ট, নারকেল তেল ইত্যাদি, যেগুলো ডিপার্টমেন্টাল স্টোরে রেখে থাকে, এমনকি মুদির দোকানেও থাকে, ক্রেতা দেখে কিনতে পারে। এর কারণ ছিল সব মানুষ কেনে, ধনী গরিব সবাই এইরকম পণ্য আমাদেরকে টার্গেট করতে হবে, যেন সবাই এটাতে পার্টিসিপেট করতে পারে। আমাদের প্রত্যেক দিন লাগে এমন পণ্য, এইগুলোই ফাস্ট মুভিং কনজিউমার গুডস। আমরা কেন এটা টার্গেট করেছিলাম বুঝানি, মাথায় রেখেন, কামে দিবে এই সমস্ত কচু খেতেদের ফাইট দিতে। ফাস্ট মুভিং কনজিউমার গুডস ইন্ডিয়ার ইকোনমির সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত। এই খাতে ভারতের 3য় চাকরির খাত, প্রায় 30 লাখ লোক কাজ করে এফএমসিজি সেক্টরে। ভারতের জিডিপিতে এই খাতের কন্ট্রিবিউশন হচ্ছে 15 থেকে 16% ছিল যেই সময় আমরা শুরু করেছিলাম। এই খাতের গ্রোথ 10 থেকে 12%।
প্রথম অর্থনীতির খাত হচ্ছে সার্ভিস সেক্টর, এর গ্রোথ হচ্ছে 7 থেকে 8%, এটা ভারতের জিডিপির সমান। দ্বিতীয় অর্থনীতির খাত হচ্ছে ম্যানুফ্যাকচারিং, তার গ্রোথ 4 থেকে 5%, যা জিডিপির গ্রোথের চাইতে কম। তার মানে ইন্ডিয়ান টোটাল জিডিপি গ্রোথে এফএমসিজির ভূমিকা অত্যন্ত ক্রুশিয়াল, সবচেয়ে বেশি গ্রোথ দেয় সে। এই সেক্টরে গ্রোথ জিডিপির গ্রোথের চাইতে বেশি, শুধু বেশি না, 1.5 গুণ। তো এফএমসিজি বয়কটে আমাদের লাভ কি? একমাত্র এফএমসিজি বয়কটে ব্যাপক মানুষের সম্পৃক্ত করা যায়, এটা লাগে প্রত্যেকদিন কিনতে হয় নিয়মিত। 2 নাম্বার হইতেছে পণ্য চিহ্নিত করা সহজ, কারণ সেটা সেলফে থাকে। 3 নাম্বার, কোনো বাংলাদেশি ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবে না, কারণ এই পণ্য যারা বেচে তারা বাকিতে এনে বেচে, বিক্রি না হলে ফেরত দেওয়ার শর্তেই পণ্য তোলা হয় দোকানে। 4 নাম্বার, বয়কটের প্রভাব ব্যাপক এবং বহুমুখী হবে। ভারতের চাকরির বাজারে একটা নেতিবাচক প্রভাব রাখা যাবে, ভারতের অর্থনীতিকে ধাক্কা দেওয়া যাবে সামান্য হইলেও। 5 নাম্বার, এফএমসিজির বাজার বাংলাদেশি ব্যবসায়ীরা সহজে দখল নিতে পারবে। হয়েছিল কিন্তু, দেখছিলেন না আমাদের দেশি পণ্যের বেচা বিক্রি বেড়ে গেছিল। দেশীয় শিল্প কর্মসংস্থান উৎসাহিত হবে। 6 নাম্বার, বয়কটের ফল দৃশ্যমান করা যাবে, যেমন শেলফে অবিকৃত পণ্য, দোকান থেকে পণ্য ফেরত দেওয়া, পণ্য বেচার মরিয়া চেষ্টা, অফার, ডিসকাউন্ট, এগুলো দৃশ্যমান হবে। মানুষ তার বয়কটের প্রভাবকে কানেক্ট করতে পারবে। এই জন্য ইন্ডিয়ানরা আমাদের এসে বলতো ওই সময়, এটা বয়কট করো, ওইটা বয়কট করো, রেলের বডি বয়কট করো, ইন্ডিয়ান বাস বয়কট করো, ট্রাক বয়কট করো, ইলেকট্রিসিটি বয়কট করো, ইন্ডিয়ান ইলেকট্রিসিটি। মানে ভাবখানা এমন, আমরা সবাই সকাল সন্ধ্যা ইন্ডিয়ান বাস ট্রাক কিনি, বা ইন্ডিয়ান ট্রেল আমি আমার ডিপার্টমেন্টাল স্টোর থেকে কিনে আনিছি। যাই হোক, এই অমুকটা কেন বয়কট করলো না, অমুকটা কেন বয়কট করলো না, এগুলো যারা বলে এরা হইতেছে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের লোক। আমরা দেখবো যে রেবন কোম্পানি আসলে বয়কটের লিস্টে আছে কিনা, এবং এই ইন্ডিয়ানরা যে অ্যাটিটিউড করেছে কচু ক্ষতি একই অ্যাটিটিউড করেছে, কারণ ওর ওই তো ইসরায়েলি পত্রিকায় লেখে, তো নিজে লেখে, হারেজ বলে পত্রিকাত লেখে ওই, হ্যাঁ ইসরায়েলের পত্রিকা, ওটার সমস্যা নাই। রেবন এটা ইসরায়েলি কিনা কোম্পানি কিনা সেটা ঠিকই নাই, এটা বয়কটের লিস্টে আছে কিনা সেটা ঠিকই নাই, তাও ওই লাগিছে। তো রেবন কোম্পানি কি ইসরায়েলি কোম্পানি? না, রেবন কোম্পানি কোনো ইসরায়েলি কোম্পানি না। রেবন এটা প্রতিষ্ঠিত হয় 1937 সালে আমেরিকায়, নিউ ইয়র্কের রচেস্টার শহরে বাউশ অ্যান্ড লম্ব এই নামে একটা আমেরিকান কোম্পানি এটা প্রতিষ্ঠা করে। এই ব্র্যান্ডটা মূলত আমেরিকান বিমান বাহিনী পাইলটদের জন্য তৈরি, অ্যাভিয়েটার বলে, অ্যাভিয়েটার সানগ্লাস, খুবই জনপ্রিয়তা পায়। জিয়া পড়তেন, বাইডেন পড়তো। 1999 সালে বাউশ অ্যান্ড লম্ব রেবন বিক্রি করে দেয় ইতালির লাক্সোটিকা গ্রুপকে, এসসিলর লাক্সোটিকা কোম্পানি। এটা একটা ফ্রাঙ্কো ইতালিয়ান মাল্টিন্যাশনাল কোম্পানি, হেড অফিস হচ্ছে ইতালির মিলান শহরে। তাই আপনি যদি কোন দেশের কোম্পানি এটা বলতেছেন, তাহলে রেবনকে ইতালিয়ান কোম্পানি হিসেবে বিবেচনা করতে হবে, এবং মালিক এসসিলর লাক্সোটিকা। রেবন সানগ্লাস কই তৈরি হয়? মূলত ইতালি এবং চীনে তৈরি হয়। তার মানে রেবনের উৎপত্তি আমেরিকা হইলেও এখন এটা ফ্রেঞ্চ ইতালিয়ান কোম্পানি মালিকানা দেয়, এবং এর সাথে ইসরায়েলের কোনো সম্পর্ক নেই। তাহলে কচু খেতি বিনিয়োগের কথা কেন আনলো? কারণ হচ্ছে নুয়ান্স হেয়ারিং বলে একটা কোম্পানি ছিল, ইসরায়েলি স্টার্ট আপ কোম্পানি, মানে যেগুলো শুরু করে কিন্তু বড় হইতে পারে না, ছোট কোম্পানি হিসেবে শুরু করে, কিন্তু তাদের টেকনোলজি ভালো, প্রোডাক্টও ভালো, কিন্তু তাদের এত ছোট কোম্পানি যে বড় স্কেলে যাইতে পারে না, এগুলোকে বলে স্টার্ট আপ। পরে এটা বড় কোম্পানির কাছে বিক্রি করে দেয় আর কি, এভাবেই চলে আর কি। ওরা এই যে হেয়ারিং এর টেকনোলজি নিয়ে কাজ করে, মানে যারা কানে কম শোনে, তারা কানের যন্ত্র লাগে না, সেটা নিয়ে কাজ করে। এই কোম্পানিকে 2022 সালে অধিগ্রহণ করে, মানে কিনে নেয় এসিলর লাক্সোটিকা, যারা রেবন ব্র্যান্ডের মালিক। তো ইসরায়েল স্টার্ট আপ গুলা সারা দুনিয়ার জন্য আকর্ষণীয়। কেন এটা একটু বুঝে নি, এটাও একটা ইন্টারেস্টিং জিনিস। তাহলে বিশ্ব বাণিজ্যের আমরা একটা বড় বিষয় নিয়ে জানতে পারবো। ইসরায়েলি স্টার্ট আপ গুলোর এত চাহিদার পিছনে কিছু নির্দিষ্ট কারণ আছে, যা তাদের বিশ্বব্যাপী প্রযুক্তি বাজারে একটা শক্তিশালী অবস্থানে নিয়ে আসছে। এর কারণ হচ্ছে উন্নত প্রযুক্তি এবং উদ্ভাবন ক্ষমতা। ইসরায়েলকে অনেক সময় বলা হয় স্টার্ট আপ নেশন, কারণ তারা কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, মেডিকেল টেকনোলজি, এগ্রোটেক এবং মিলিটারি টেকনোলজিতে দারুণ উন্নত। অনেক উদ্ভাবন প্রথম শুরু হয় ইসরায়েলি সেনাবাহিনীর গোয়েন্দা ইউনিট, বিশেষ করে ইউনিট 8200, এইটা থেকে অনেক দক্ষ প্রকৌশলী এবং উদ্যোক্তা বেড়ায় আসে, যারা পরে উচ্চমানের প্রযুক্তি স্টার্ট আপ গড়ে তোলে ইসরায়েলে। এবং ইসরায়েলে বিনিয়োগ বান্ধব পরিবেশ আছে। ইসরায়েলের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বড় অঙ্কে সরকারি বিনিয়োগ পায়, পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীরাও ইসরায়েলি প্রযুক্তিতে আগ্রহী হয়। এতে করে স্টার্ট আপ দ্রুত বৃদ্ধি পায়। ইসরায়েলের আভ্যন্তরীণ বাজার ছোট হয়, তারা শুরু থেকেই আন্তর্জাতিক বাজারকে টার্গেট করে পণ্য তৈরি করে, ফলে আন্তর্জাতিক কোম্পানিগুলোর কাছে এই সমস্ত প্রযুক্তি অত্যন্ত আকর্ষণীয় মনে হয়। এই একই সুবিধা পাইছিল
সুইস ফার্মা কোম্পানিগুলো সুইজারল্যান্ডে নিজেদের বাজার এত ছোট যে সার্ভাইভ করার জন্য তাদের গ্লোবাল হয়ে উঠতে হয়েছিল। ছোট একটা দেশ, কিন্তু দেখেন কত বড় বড় ফার্মা কোম্পানি এই দেশের, নোভার্টিস, রস, ভাইফো, খুব বড় কোম্পানি। কিন্তু কচুকের জাল যে ওর অফিস ছিল জেরুজালেমে, কয়েক মাস আগেও তো বন্ধ করে দিচ্ছে। তো জেরুজালেমে অফিস ছিল কি জন্য? ওই আল জাজিরা ছেড়ে দিবে। ওখানে তো তাহলে বিনিয়োগ করছে আল জাজিরা, তাই না? ইসরায়েলে বিনিয়োগ করছে না, একটা অফিস করা মানে তো বিনিয়োগ করা। ওইখানে লোকদের বেতন দিতে হয়েছে না, টাকা দিতে হয়েছে না, বাসা ভাড়া করতে হয়েছে না, ওখানে পণ্য কিনতে হয়েছে না, ওখানে লোকজন ওখানে কেনে না। ওদের আল জাজিরা যারা কাজ করে তারা ইসরায়েলের মার্কেট থেকে পণ্য কেনে না। টাকাটা কার পকেটে যায়? ইসরায়েলের পকেটে তো যায়। একটা ইসরায়েলি স্টার্টআপকে কিনে নেওয়ার জন্য যদি রেবনের সানগ্লাস পরা না যায়, তাহলে গুগল, ইন্টেল, মাইক্রোসফট, ফেসবুক, হোয়াটসঅ্যাপ কিছুই তো ইউজ করা উচিত না। কারণ এরা একবার না বহুবার ইসরায়েলি কোম্পানি কিনছে। ছোট একটা উদাহরণ দিই, সার্ভিস ফ্রেন্ড এই নামে ইসরায়েল কোম্পানিকে ফেসবুক 2019 সালে কিনে নেয়। সার্ভিস ফ্রেন্ড হচ্ছে একটা এআই ভিত্তিক স্টার্টআপ যারা চ্যাটবট এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট প্রযুক্তিতে বিশেষজ্ঞ। ফেসবুক এই কোম্পানিতে হোয়াটসঅ্যাপ বিজনেসের সাথে কানেক্ট করে এবং মেসেঞ্জারের সাথে। আপনি মেসেঞ্জারে যে মেসেজটা দেন ওইটা এই কোম্পানির টেকনোলজি ইউজ করে তৈরি করা। হোয়াটসঅ্যাপে যে মেসেজটা দেন অটোমেটেড রেসপন্স হয় যেটা, সেটাও এই কোম্পানির টেকনোলজি ইউজ করে, সার্ভিস ফ্রেন্ডের টেকনোলজি ইউজ করে। তো তাইলে গুগল ব্যবহার বন্ধ করে দিতে হয়, হোয়াটসঅ্যাপ ব্যবহার বন্ধ করে দিতে হয়, ফেসবুকের মেসেঞ্জার ব্যবহার বন্ধ করে দিতে হয়, তাই না? আর রেবন কোম্পানিকে বয়কটের কথা কে কইছে? বিডিএস, যেটা বয়কটের মুভমেন্ট, ফিলিস্তিনির সাপোর্টে যে বয়কট মুভমেন্ট, সেটার একটা ওয়েবসাইট আছে, আমরা একটু পরে দেখবো। ওইখানে এই কোম্পানির কোনো উল্লেখ নাই। কিন্তু সারা দুনিয়ার তো নানা চান্দাবাজ আছে কচু খেতির মতো। এরকম একটা ওয়েবসাইট বানায় বলে তোমার নাম ঢুকে দিব, তোমার নাম ঢুকে দিব, না দিলে গেলে না, আমার টাকা দাও, তোমার নাম তাছাড়া ঢুকে দিব, এই করে এই সমস্ত ঝামেলাগুলো করে। তাই সত্যিকার অর্থে এটা বয়কটের পণ্য কিনা সেটা আপনি বিডিএস এর সাইটে যেয়ে দেখবেন। যদি দেখেন বিডিএস এর পণ্য, তাইলে আপনি বয়কট করেন। আর এক কথা না বললেই না, দাবি করে সে বিএনপি করে। এই আমারে আর ইলিয়াস রে কয় মব মাস্টার, দেখেছেন? আর আমারে বয়কট করতে বলে। হুই আবার কচু খেতির ইজ অফ ডুইং বিজনেস নিয়ে কপি পেস্ট করে জ্ঞান ফলাইছিল। ওই কপি পেস্টই করতে পারে, তার চেয়ে বেশি কিছু না। গুগলও ঠিক মতো করতে পারে না। তারপরে মেলা সার্চ করে এই পোস্ট করেছে, দেখানোই লাগিচ্ছে যে বদমাইশি গুলো কেমন। অনেকে কয় এগুলো আপনি কন কেন, কিন্তু হয়তো অনেকে কনফিউজ হয়ে যায়। দেখেন কইতেছে আমার কোম্পানি লরিয়েল ইসরায়েলের মতদাতা। আবার কেউ আগ বাড়ায় কয় লরিয়েল ইসরায়েলি কোম্পানি। কেউ কছে শুনিছে, আশা কয়ে দিছে আমার কমেন্ট বক্সে, না যে গুগল করে দেখবি, তাও কিন্তু দেখে না। তো উই কি দিছে, একটা স্ক্রিনশট দিছে, কইছে লরিয়েল নাকি ওয়ান ফ্রেন্ড অফ ইসরায়েল, দিছে একটা স্ক্রিনশট দিছে। গুগল করে পেয়েছে আর কি, তুই একটু সার্চ করবি, সেটুকু ওর এনার্জি নাই। দেখিছেন না কেমন মোটা হয়েছে, কেমন চর্বি থল করে গোটা শরীরের। তো এডিটর সাহেব ওই সাইটে যান, দেখি তো ফ্রেন্ড, ওয়ান ফ্রেন্ড দেখি না, দেখিছেন ওরা প্রমাণও দিছে, দেখেছেন এই যে লরিয়েল আসলে ওয়ান ফ্রেন্ড অফ ইসরায়েল, প্রুফ একটা বাটন দিচ্ছে। এডিটর সাহেব দেখছেন? আচ্ছা এডিটর সাহেব বাটনে একটা প্রেস করেন না, দেখি কি প্রুফ দেখায়। দেখেছেন? কোনো প্রুফ নাই। দেখেছেন? হ্যাঁ, ফিলিস্তিনের সাপোর্টে যে বয়কট মুভমেন্ট, সেটা একটা লিস্ট আছে এই সাইটে, এটি আছে নাম লরিয়েলের। দেখেন, নিজেই দেখেন। ওই আবার করছে কমেন্ট বক্সে, দেখেন বিডিএস এর নাম শুনিস তো, দেখেন ও নিজে শুনিছে, অক্সিগান ও নিজে শুনিছে, জিন্দগিতে শুনে নাই। এইভাবে দিনের পর দিন কয়টা ইরিটেট করে যাইতেছে। দুনিয়ার মূর্খ আর এখন বিএনপির জ্যোতিষ। ও তো ওই গুগল ইউজ করে না, ওর বাসায় প্রিন্টার আছে না, এটা সব দেখেন না বিডিএস এর লিস্টে গুগল আছে কিনা। ওর বাসায় প্রিন্টার আছে না, এইচপি দেখেন না, আছে অবশ্যই। ডেলের কম্পিউটার আছে দেখেন, সেটা আবার ইন্টেলের প্রসেসর আছে না, দেখেছেন? এডিটর সাহেব দেখান তো এটা ইন্টেল আছে কিনা বয়কট লিস্টে। থাকবেই। এয়ারবিএনবি ইউজ করেছে না অন্তত একবার জীবনে। শালা ওই হ্যাগেস হচ্ছে না, দেখতে আসছে আমি প্যাদা গঙ্গা জল নিচ্ছি নাকি। শালা তোর পাশার যে গু আছে সেটা পরিষ্কার কর। আমি প্যাদা গঙ্গা জল নিচ্ছি কিনা সেটা দেখা লাগবি না, কারণ প্যাদা গঙ্গা জল নেওয়া লাগে না, হ্যাগেস হোসা লাগে, তুই সেটা করছিস। আচ্ছা ধরা যাক যে আমি এমন একটা কোম্পানিতে কাজ করি যা বয়কটের অধীনে ওই লিস্টে আছে, তাহলে কি করব? যখন ভারতীয় পণ্য বয়কট চলতেছে, তখন আমরা এসে একজন কইলো যে দাদা আমি প্যারাসুট কোম্পানিতে কাজ করি, আমি কি করব? আমি কইলাম মন দিয়ে কাজ করবেন, বেতন নিবেন, আর ওই বেতন দিয়ে জুই নারিকেল তেল কিনবেন। আমরা পণ্য বয়কট করেছি, প্যারাসুটের চাকরি তো বয়কট করি নাই, তাই না? এখন আপনারাই বলেন, দেখলেন তো গুগল তো এই বয়কটের কোম্পানিতে আছে, ইন্টেল আছে, আমাজন আছে, এইচপি আছে, কে নাই? কোন বড় কোম্পানি নাই? তো
আমরা গুগলে যারা বাংলাদেশে কাজ করে তাদের গুগলের চাকরি ছেড়ে দিতে বলবো, নাকি বলে দেওয়া উচিত আমরা গুগল ব্যবহার বন্ধ করে দিব, জিমেল ব্যবহার বন্ধ করে দিব, নাকি করা উচিত গুগল ড্রাইভ ব্যবহার বন্ধ করে দিব, গুগলের সব সার্ভিস বন্ধ করে দিব? তাইলে তো যুক্তি অনুযায়ী যেহেতু গুগল ওই লিস্টে আছে, তাইলে তো গুগলে যারা চাকরি করে, আমাজনে যারা চাকরি করে, এইচপিতে যারা চাকরি করে, ইন্টেলে যারা চাকরি করে, তাদের আগে চাকরি ছাড়তে বলা উচিত হিসাব মতো, ঠিক কিনা? আমার কোম্পানির নাম তো এই লিস্টে নাই। যেহেতু বিএনপির সমালোচনা করি, তাই আমার যেভাবে পারে ক্ষতি করা লাগবে। আওয়ামী লীগরাও এত খাইস্টা ছিল না। মানে এই যে নিঝুম মজুমদার, অমি পিয়াল, এরা ফার বেটার অ্যাজ হিউম্যান বিং। দেখেন ওরা অনেক ফাজলামি করেছে, কিন্তু পলিটিক্যাল সে ফাজলামি। কিন্তু কখনো আমাকে পেটে লাথি মারা যায় কিভাবে সে ধান্দা করে নাই। আরে ভাই, আমি তো ইয়া ভাবেছি না, চান্দাবাজিও করি না, একটা ডিসেন্ট পেশায় আছি। আমার লরিয়ালের চাকরি না থাকলে এই এসে কইতো যে আমি কিছু করতে পারি না, ইউটিউব বানায়, পেট চালায়। সেটা অসম্মানের কাজ না, ইউটিউব বানায় পেট চালানো অসম্মানের কাজ না, কিন্তু বিরোধীদের জায়গা তো ধরতে হবে পলিটিক্যাল, এসব নিয়ে না। তা হারামজাদা, তুই যে এনওয়াইপিডিতে কাজ করিস, লিঙ্কডিনে ট্যাঙায় রাখছু, খুব গর্ব নিয়া ট্রাফিক কন্ট্রোলে কাজ করিস। এনওয়াইপিডি তো ইসরায়েলে ট্রেনিং নিতে যায়। এনওয়াইপিডির সাথে তো ইসরায়েলের কন্ট্রাক্ট আছে, ট্রেনিং এর কন্ট্রাক্ট আছে, কোঅপারেশনের কন্ট্রাক্ট আছে। এমএনএসটিও বলছে যে বারবার এনআইপিডি ট্রেনিং করতে যায়। লজ্জা লাগে না ওই কোম্পানিতে, ওই প্রতিষ্ঠানে কাজ করতে? 2 দশক ধরে ইসরায়েলের সাথে পুলিশ কোঅপারেশন করছে আমেরিকার এনআইপিডি। তো তুই ছাড় আগে এটা, একদম বয়কট। আজকে যে এই নতুন লড়াই শুরু হয়েছে না, এটা ফেসবুক পোস্টের লাইক কমেন্টের খেলা না, এটা একটা তপ্ত যুদ্ধক্ষেত্র হয়ে উঠছে, যেখানে সত্যের পাশে দাঁড়ানো মানে নিজের পিঠে আগুন নিয়ে নামা। আজ যখন কচু খেতির আর প্রগতিশীল এই বিএনপিরা গল্লিক মুখে নিয়ে মুখোশ পইরা বিভ্রান্তি ছড়ায়, তখন আমাদের হাতে চাই তথ্যের তলোয়ার, যুক্তির কামান। বয়কট যদি অস্ত্র হয়, তবে সেটা চালাইতে হবে মগজ ঠান্ডা রেখে, হৃদয় গরম কইরা। এই নববর্ষে আমরা শুধু আনন্দ করতেছি না, আমরা পুরনো দাসত্বের শৃঙ্খল ভাঙতেছি। এই সূর্য, এই আলো, এই শহীদের রক্তে কেনা। তাই যারা অ্যাক্টিভিজমের নামে মিথ্যার বীজ বনে ব্যক্তিগত আক্রমণের মধ্যে দিয়া, তাদের বলি, আগুন আমরা পানি দিয়ে নিভাবো না, আগুন আগুন দিয়ে নিভাবো। এই যুগে সত্য বলা জিহাদের চেয়ে কম না। আর সত্যকে ধোকা দিয়ে ঢেকে রাখা যত কচু খেতি আছে, তাদের মুখোশ খুলে ফেলাই আমাদের দায়িত্ব। বয়কট মানে আবেগে ভেসে যাওয়া না, বয়কট হইতেছে হিসেবে কষা ঘায়েল করার অস্ত্র। আজ যারা তথ্যের বদলে ট্রল ছুড়ে মারে, একবার আজাহারিকে একবার পিনাকিরে, তারা ফিলিস্তিনের শত্রু, তারা ইসরায়েলের বন্ধু। মনে রাখবেন, বিপ্লব আবেগ দিয়ে যেতে যায় না, যেতে ডেটা, কৌশল আর দৃঢ়তা মানুষ দিয়া। আগুন যখন জ্বালাইছি, পুরাই ফেলবো মিথ্যার প্রাসাদ, সে কচু খেতি হোক আর প্রগতিশীল বিএনপি হোক। ইনকিলাব জিন্দাবাদ। আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে, তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন আমরা আরো একটি ভিডিও ফুটেজ দেখে আসি। বাংলাদেশের শাসন ব্যবস্থাকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে হলে প্রেসিডেন্সিয়াল পদ্ধতির বিকল্প নেই। বাংলাদেশে বর্তমানে এখন প্রেসিডেন্ট পদ্ধতির নির্বাচন, শাসন ব্যবস্থা নিয়ে বেশ আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। কেউ কেউ মনে করছেন আগামী দিনের বাংলাদেশে সত্যিকার নেতৃত্ব দিতে হলে বাংলাদেশে এমন একজন যোগ্য মানুষ দরকার, যিনি যে কোনো বাধা অতিক্রম করে প্রেসিডেন্ট নির্বাচনে সরাসরি নির্বাচিত হয়ে জনগণের প্রতিনিধিত্ব করবেন। এবং সেই তালিকায় সর্বাগ্রে এখন রয়েছেন বাংলাদেশের অন্যতম একজন নেতা, যিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের প্রতি দিন দিন মানুষের ভালোবাসা, আন্তরিকতা, সম্মান, শ্রদ্ধাবোধ সবকিছুই দিন দিন বেড়ে যাচ্ছে। মানুষের এক্সপেকটেশনও অনেক বেশি বেড়ে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকেই তারা বাংলাদেশের যে কোনো পদ্ধতিতে আগামীর এই দেশ শাসনের জন্য তারা চাচ্ছেন। জনগণ মনে করেন, আমি ব্যক্তিগতভাবে বলছি এবং মানুষের মন্তব্য থেকে বলছি, অন টু ওয়ান ইন্টারভিউ থেকে বলছি, জনগণ এখন মনে করেন ইউনূস সাহেবকে রাখতে হবে যে কোনো ফরম্যাটে, তাকে বাংলাদেশে আগামী দিনের জন্য প্রয়োজন। আমরা যখন এই বিষয়গুলো নিয়ে কথা বলছি যে প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে কিভাবে দেশ আসা যায়, কিভাবে দেশ চলা যায়, দেশের শাসন ব্যবস্থা আগামীতে চালানোর জন্য এই প্রেসিডেন্সিয়াল পদ্ধতি পুনর্বহাল কিভাবে করা যায়, সে বিষয়ে বাংলাদেশের একজন প্রখ্যাত লেখক, গবেষক, চিন্তক, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার শীর্ষে অবস্থানকারী আমাদের সকলের প্রিয় মজলুম সাংবাদিক, আমার দেশ সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান একটি প্রস্তাবনা দিয়েছেন।
তিনি গত কয়েকদিন আগে, মাত্র 2-3 দিন আগে, যেদিন বাংলাদেশের সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল গণজমায়েত হয়েছে, এই একই দিনে সকালবেলা রাওয়া ক্লাবে একটি আর্মির প্রোগ্রামে তিনি সেই বক্তব্যে তার একটি প্রস্তাবনা উপস্থাপন করেছেন। তার প্রস্তাবনাটা এরকম ছিল যে বাংলাদেশের যদি কোনো স্বৈর শাসক কিংবা ফ্যাসিস্ট ঠেকাতে হয় তাহলে প্রেসিডেন্সিয়াল পদ্ধতির বিকল্প কোনো পথ নেই। তিনি তার বিস্তর বক্তব্যের মধ্যে বুঝিয়ে তুলেছেন যে বাংলাদেশ মূলত সূচনাই হয়েছিল প্রেসিডেন্সিয়াল পদ্ধতির মাধ্যমে, এবং এই সূচনার পর থেকে 1991 সাল পর্যন্ত শুধু একবার ব্যতীত শেখ মুজিবুর রহমান মাঝখানে 2-3 বছরের জন্য যে তার একটি শাসন ব্যবস্থা প্রধানমন্ত্রীত্বের সিস্টেমে চালু করেছেন, সেটা ব্যতীত বাংলাদেশে 1991 সাল পর্যন্ত 16 বছর এই প্রেসিডেন্সিয়াল পদ্ধতি বহাল ছিল। এবং এই প্রেসিডেন্সিয়াল পদ্ধতির কারণে বাংলাদেশের কি কি উপকার হয়েছে, কি কি ক্ষতি হয়েছে, কিংবা আগামী দিনে প্রেসিডেন্সিয়াল পদ্ধতি কেন আমাদের বর্তমান সিস্টেমের চাইতে উত্তম, সেটা তিনি বর্ণনা করার চেষ্টা করেছেন। প্রিয় বন্ধুরা আমার, আমি এই কথাগুলো দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, জনগণ যেটাকে পছন্দ করে, জনগণ যেটা উপলব্ধি করে, জনগণের যেটা প্রয়োজন, সেটা আমাদেরকে কারো না কারো মাধ্যমে বলতেই হবে। সাহসী সাংবাদিক ডক্টর মাহমুদুর রহমান হয়তো সেই সাহসটা নিয়েই তিনি তার জায়গায় জীবনের শেষ মুহূর্তে এসে এমন একটি প্রস্তাবনা রেখে গেলেন, যেই প্রস্তাবনার উপর ভিত্তি করে সরকার চাইলে এখন পথ চলতে পারে। আমি যদি এই সরকারকে বলি, বাংলাদেশের মানুষের কাছে আপনি যদি যে কোনো ভাবে আপনি যদি মতামত যাচাই করতেও চান যে আমরা হা না ভোট দিতে চাই কিনা, জিজ্ঞেস করে নিতে চাই কিনা যে আপনারা কি প্রেসিডেন্সিয়াল পদ্ধতি চান অথবা চান না, আমি নিশ্চিত করে বলতে পারি বাংলাদেশের 80-90% মানুষ আপনার এই প্রেসিডেন্সিয়াল পদ্ধতির পক্ষে ভোট দিবে। এবং আপনার এই জনগণ যখন প্রেসিডেন্সিয়াল পদ্ধতির পক্ষে ভোট দিবে, সরকার চাইলে সেটার উপর ভিত্তি করেও কিন্তু তারা একটি মানে আপনার কি বলে আইন প্রণয়ন করে সেটাকে জাতির কাছে উপস্থাপন করতে পারে যে এখন থেকে প্রেসিডেন্সিয়াল পদ্ধতির স্বাধীনভাবে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং স্বাধীনভাবে সেই ব্যক্তি কিভাবে আসবে, আমি এ ব্যাপারে কথা বলছি একটু পরে। আমি আমার সূচনায় যে কথাটা বলতে চাই যে এভাবে করে তারা কিন্তু একটা পথ বাতলে দিতে পারে। দ্বিতীয় পথ হতে পারে সরকার বর্তমান যারা আছেন তারা যেহেতু 5ই আগস্টের আমাদের সকলের বিপ্লব পরবর্তী সরকার, এবং জনগণ সিদ্ধান্ত দিয়ে দিয়েছে আপনাদেরকে, আপনারা যে সংস্কার কমিশন গঠন করেছেন, এই সংস্কার কমিশনের মধ্য থেকেই আপনারা চাইলে এই জায়গাটায় সংস্কার এনে আপনারা এই প্রেসিডেন্সিয়াল পদ্ধতি পুনর্বহাল করতে পারেন। কেন বলছি এই কথা? যদি প্রেসিডেন্সিয়াল পদ্ধতি পুনর্বহাল হয় তাহলে অন্ততপক্ষে আপনার কাছে একটা জিনিস নিশ্চিত থাকতে পারেন যে জনগণ যাকে চাইবে তাকে আপনি চাইলে প্রেসিডেন্ট আপনি বানাইতেও পারেন। যেমন ব্যালট পেপার যদি আলাদা থাকে, প্রেসিডেন্ট নির্বাচনে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস দাঁড়ায়, আর যদি প্রেসিডেন্ট নির্বাচনে যদি আরো 5 জন ব্যক্তি দাঁড়ায়, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে দাঁড়াতে পারে, অন্যরাও দাঁড়াতে পারে, জনগণ তখন ওই জায়গা থেকে উল্লেখযোগ্য ব্যক্তিকে পছন্দ করবে যে কোন ব্যক্তি বিশ্বের দরবারে সবচেয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, দেশটাকে দাঁড় করাতে পারবে, কোন ব্যক্তি সবচেয়ে ভালো অর্থনীতি বুঝবে, সমাজনীতি বুঝবে, তাকে কিন্তু জনগণ ভোট দেবে। এটা শুধু ইউনূস সাহেবকে রাখার জন্যই করতে হবে এমনটা নয়, বরং বাংলাদেশের ভবিষ্যতেও আপনার প্রত্যেকটা সেক্টরে যাতে ভালোভাবে কাজ পরিচালনা হয় সেই স্বার্থে কিন্তু এরকম একটি পদ্ধতি আবিষ্কার করে রাখলে এখনই হচ্ছে সেটার মোক্ষম সময়। আমি আপনাদেরকে বলছি যে বাংলাদেশে যখন এই স্বাধীনতা হয়, আমার দেশ পত্রিকায় মাহমুদুর রহমানের রেফারেন্সটা নিয়ে আমি বলছি, তিনি তার প্রবন্ধে বা লেখনীতে উল্লেখ করেছেন যে স্বাধীন বাংলাদেশের যাত্রা রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থার মধ্য দিয়ে শুরু হয়। তিনি বলছেন স্বাধীনতার প্রথম ঘোষণায় মেজর জিয়া নিজেকে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে পরিচয় দিয়েছিলেন। তার মানে আমার রাষ্ট্র ব্যবস্থা কিন্তু রাষ্ট্রপতি দিয়ে শুরু হয়েছে। এবং জননেতা জনাব তারেক রহমান সাহেব মাঝে মাঝে যে বক্তব্যে বলেন যে প্রথম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, এর মূল উদাহরণ হচ্ছে এটাই যে স্বাধীনতার সময় প্রথম যখন যাত্রা শুরু হয় দেশে, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান প্রথম নিজেকে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দিয়ে তারপরে তিনি কিন্তু ঘোষণাপত্র ঘোষণা করেছিলেন, এবং তার মধ্য দিয়ে রাষ্ট্রপতি ব্যবস্থার শাসন শুরু হয়। বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবেই পরিচয় নিয়েই কিন্তু শেখ মুজিবুর রহমান 1972 সালের 10ই জানুয়ারি বাংলাদেশে প্রত্যাবর্তন করেছিলেন, পাকিস্তান থেকে স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন। এরপর তিনি ব্রিটিশ ধাঁচের সংসদীয় রীতি অনুযায়ী প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করে 3 বছরের মাথায়
একদলীয় বাকশাল সরকারে কোন নির্বাচন ছাড়াই আবার রাতারাতি রাষ্ট্রপতি বনে গিয়েছিলেন। দেখেন, এখানে কিছুদিন তিনি ছিলেন প্রধানমন্ত্রী সিস্টেমের, আবার কিন্তু তিনি রাষ্ট্রপতিতেই ব্যাক করেছেন এবং সেটা একদলীয় বাকশাল কায়েম করেছেন, সেটা ভিন্ন আলোচনা। রাষ্ট্রপতিতে তিনি গিয়েছেন। তারপরে বাংলাদেশের 16 বছর রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা ছিল এবং 1991 সালের সংবিধান সংশোধনের মাধ্যমে রাষ্ট্রপতি শাসন থেকে আমরা আবার ওয়েস্টমিনিস্টার ব্যবস্থায় ফিরে এসেছি। মাহমুদুর রহমান তার প্রবন্ধে বলছেন যে আমরা এই বাংলাদেশে কিন্তু রাষ্ট্রপতি ব্যবস্থার মধ্য দিয়ে শাসন থেকে শুরু করেছি। মাঝখানে কিছুদিন আমরা শেখ মুজিবের সেই প্রধানমন্ত্রিত্ব সিস্টেমে আমরা দেশ চালিয়েছি, আবার কিন্তু তিনি বাকশালের মধ্য দিয়ে রাষ্ট্রপতির ব্যবস্থায় ফিরে এসেছেন এবং এই রাষ্ট্রপতি পদ্ধতি কিন্তু তারপরে আর বিলুপ্ত হয়নি। 1975 সালের এই যে আপনার এটাকে কি বলে, আমার শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডটি ঘটেছে, তারপরেও কিন্তু এই রাষ্ট্রপতি ব্যবস্থার মধ্যে 16টি বছর 1991 সাল পর্যন্ত এটা ছিল। 91 সালের পরে রাষ্ট্রপতি ব্যবস্থাটা আমরা আবার বাদ দিয়েছি, কারণ আমরা বিভিন্ন ধরনের তখন মনে করেছি যে স্বৈরশাসনের পতন, বিভিন্ন ধরনের পতন, এই সব কিছুর পতনের মধ্য দিয়ে আমরা রাষ্ট্রপতি শাসন ব্যবস্থাটাকে ভালো মনে করি নাই। তখনকার সময় এটাকে আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হয় নাই, বিদায় আমরা সেটাকে বাতিল করেছিলাম। কিন্তু বাতিল করার পরে আজকের এই বাংলাদেশে এখন পর্যন্ত শান্তির কি পথ আমরা খুব একটা পেয়েছি? 53 বছরে নতুন করে বাংলাদেশের শান্তির পথটা কোথায়? যে কি পদ্ধতিতে আমার শান্তি হবে? শান্তি কি আদতে হয়েছে না হয়নি? জনগণ এখন আবার উপলব্ধি করছে যে প্রেসিডেন্ট ব্যবস্থাটা আবার পুনর্বহাল হওয়া দরকার। এখন এখানে প্রশ্ন থাকতে পারে, তাহলে কি পূর্বের প্রেসিডেন্ট ব্যবস্থাটা আসলে কি বাংলাদেশের জন্য কতটুকু কার্যকারী ছিল? পূর্বের শাসন ব্যবস্থাটাও বিতর্কিত ছিল, কারণ ক্ষমতার ভারসাম্য ছিল না। সেই প্রেসিডেন্সিয়াল পদ্ধতির নির্বাচন পদ্ধতিটাও বাংলাদেশের আমেরিকান ধাঁচে কখনোই হয়নি। তো বাংলাদেশে কি হয়েছে? বাংলাদেশে হয়েছে কখনো এই যে এরশাদ সাহেবের অবৈধ নির্বাচন হয়েছে, তারপরে আপনার কি বলে শেখ মুজিবের বিনা নির্বাচনে হয়েছে। তো এই যে পদ্ধতিগুলো ছিল তারা সেটাকে কলুষিত করে। বাংলাদেশের এই প্রেসিডেন্সিয়াল পদ্ধতি নিয়ে পূর্বের যে পদ্ধতি ছিল সেই পদ্ধতি নিয়ে অনেকে অনেক জায়গায় বিতর্ক করছেন যে তাহলে সেই সময়গুলো আসলে কিভাবে হয়েছে। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান তিনি তার একটি প্রবন্ধে এখানে খুব সুন্দরভাবে উপস্থাপন করে বুঝিয়েছেন যে বাংলাদেশের সেই সময়কার আসলে কে কিভাবে প্রেসিডেন্সিয়াল পদ্ধতি নির্বাচন করেছে। দেখেন, তিনি বলছেন বাংলাদেশে কখনোই যুক্তরাষ্ট্রের মতো অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচন হয়নি। স্বাধীনতা উত্তরকালে প্রথম প্রেসিডেন্ট শেখ মুজিব কোন নির্বাচন ছাড়াই 1975 সালের 25শে জানুয়ারি নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেছিলেন। তারপরে খন্দকার মোশতাক সামরিক অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট হয়েছিলেন। পরে জেনারেল জিয়া ও জেনারেল এরশাদ চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর থেকে প্রেসিডেন্ট হয়েছেন এবং সেই পদে থেকে আবার প্রেসিডেন্ট নির্বাচন করেছেন। জেনারেল জিয়ার বিরুদ্ধে জেনারেল ওসমানীর প্রতিদ্বন্দ্বিতা করলেও জেনারেল এরশাদের পাতানো নির্বাচনে সব বিরোধী দল বয়কট করেছিল। বেসামরিক ব্যক্তি হিসেবে একমাত্র জাস্টিস সত্তার জনগণের সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন, তবে তিনিও প্রেসিডেন্ট পদ থেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদ্ধতির কথা প্রস্তাব করছি, যেখানে নির্বাচিত সংসদের সঙ্গে প্রেসিডেন্টের ক্ষমতার যথেষ্ট ভারসাম্য থাকতে হবে। আমার প্রস্তাবিত প্রেসিডেন্ট শেখ মুজিব, জিয়াউর রহমান কিংবা এরশাদের মতো একক ক্ষমতাশালী হবে না। প্রেসিডেন্ট এবং সংসদের মধ্যকার ক্ষমতার ভারসাম্য রূপরেখা প্রস্তাব করার জন্য আমাদের সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের কাছ থেকে একাধিক প্রস্তাব, তারপরে সেমিনারে বিতর্ক, রাজনৈতিক ঐক্যমতের প্রয়োজন হবে। তবে ভারসাম্যটি কি হতে পারে তার উদাহরণটি ভবিষ্যতে আলোচনার জন্য তিনি রেখে দিয়েছেন। আজকের সেমিনারে তিনি যে এই প্রবন্ধটি লিখছেন সেখানে তিনি এ ব্যাপারে কিছু বক্তব্য দিচ্ছেন। সেটা হচ্ছে এই এক, প্রেসিডেন্ট সংসদের কাছে প্রাথমিকভাবে তার প্রস্তাবিত বাজেট পেশ করবেন। সংসদে প্রেসিডেন্টের প্রস্তাবিত বাজেট সম্পর্কে আলোচনা শেষে বিশেষ সংসদীয় কমিটি সেই বাজেট প্রয়োজনীয় কাটছাট সাপেক্ষে সংসদে অনুমোদনের জন্য আবার পেশ করবেন। সংসদ সংশোধিত অনুমোদিত বাজেট প্রেসিডেন্টের কাছে ফেরত পাঠাবে। প্রেসিডেন্ট সেই সংশোধিত বাজেটে সম্মত হলে শুধু বাজেট গৃহীত ও বাস্তবায়িত হবে। সংশোধিত বাজেটে প্রেসিডেন্টের সম্মতি না থাকলে তিনি ভেটো ক্ষমতা প্রয়োগ করে সংসদের পুনর্বিবেচনার জন্য বাজেট আবার প্রস্তাব আকারে সংসদে ফেরত পাঠাতে পারবেন। বাজেট নিয়ে সংসদে আবার বিতর্ক অনুষ্ঠিত হবে। বাজেট পাশ হতে হলে প্রেসিডেন্ট এবং সংসদ উভয়ের অনুমোদন বাধ্যতামূলক হবে। আমি মনে করি প্রেসিডেন্ট 2 মেয়াদের বেশি ক্ষমতাসীন থাকার সুযোগ যদি সংবিধান রহিত করা থাকে
এবং প্রেসিডেন্ট এবং সংসদের মধ্যে যদি ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা যায়, তাহলে ফ্যাসিবাদের উত্থানের সুযোগ আমরা বন্ধ করতে সক্ষম হব। এটা হচ্ছে মাহমুদুর রহমানের একটি তার লিখিত প্রবন্ধ। আপনারা এটা রাষ্ট্র সংস্কার, রাজনীতি এবং সশস্ত্র বাহিনী, এর উপরে মাহমুদুর রহমানের একটা ছোট্ট বই আছে। এই প্রস্তাবনায় তিনি কিন্তু এটা উল্লেখ করেছেন। আমি মাহমুদুর রহমানের এই প্রস্তাবনা দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে না, বাংলাদেশে অন্তত কেউ একজন এই প্রথম প্রেসিডেন্সিয়াল পদ্ধতিটার সমালোচনা করে আবার এটার পজিটিভ ধারণা পেশ করে কোন পদ্ধতিতে বাংলাদেশের প্রেসিডেন্সিয়াল নির্বাচন পদ্ধতি আসা উচিত সেটার উপরে মাহমুদুর রহমান বিস্তর আলোচনা আমাদেরকে দিয়েছেন। এই আলোচনার ভিত্তিতেই আমার মনে হয় সরকারের এখন সুযোগ এসেছে যে কোনো মূল্যে এই প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে ফেরত যাওয়া। এবং আপনারা যদি এটা যেতে পারেন, তাহলে বাংলাদেশের ক্ষমতার ভারসাম্য দেশের জন্য, মানুষের জন্য এবং বাংলাদেশের গণতন্ত্রের জন্য সুসংহত হবে এবং জনগণ কিন্তু লম্বা সময়ের জন্য একটি সুন্দর সুষ্ঠু ধারায় বাংলাদেশকে নিয়ে যেতে পারবে। আর যদি সেটা আমরা করতে ব্যর্থ হই, তাহলে এই বাংলাদেশের যে আশায় আমরা বাংলাদেশের 24-এর অভ্যুত্থান ঘটিয়েছি কিংবা বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামে মানুষগুলো মৃত্যুবরণ করছে, সেই আশা কিন্তু আমাদের ধ্বংস হয়ে যাবে, আমাদের দেশ ধ্বংস হয়ে যাবে, আমাদের দেশ আসলে ভালো কিছু পাবে না। আমরা এখনো মনে করি প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে আমাদের নির্বাচন আসলে আমাদের বাংলাদেশের ভালো মানুষকে পিক করার সুযোগ আমাদের আছে। 300 আসলে আমরা যখন 300 মোড়লদেরকে বসিয়ে দেই, তারা যাকে সিদ্ধান্ত নিবে তাকে আমাদের প্রেসিডেন্ট মেনে নিতে হবে। এটা এক ধরনের আমাদের বাংলাদেশের জন্য কিন্তু অভিশাপ হিসেবে থেকে যাবে। অর্থাৎ বাংলাদেশের মানুষের আগামীর দেশকে সুন্দরভাবে পরিচালনার জন্য প্রেসিডেন্সিয়াল পদ্ধতির বিকল্প নেই। আসুন মাহমুদুর রহমানের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে তার এই প্রস্তাবনাকে সরকারের সুউচ্চ মহলে দৃষ্টিগোচর করে আমরা আমাদের দেশে নতুন করে নতুনভাবে এই দেশকে সাজিয়ে নেওয়ার জন্য সকল সংস্কার সম্পন্ন করি এবং একটি সুষ্ঠু সুন্দর ধারার নির্বাচন ব্যবস্থা পদ্ধতি চালু করি। সবাইকে ধন্যবাদ। আমি বলেছিলাম না, যে যারে কিনে সে তারে কিনে। বাংলাদেশে ফাটাকেষ্ট খ্যাতনাম বিখ্যাত বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা সাবেক লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী স্যার বাংলাদেশের শ্রেষ্ঠ একজন স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। বাংলাদেশের ইতিহাসে এরকম স্বরাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব আজ পর্যন্ত কেউ নিতে পারে নাই। উনি হচ্ছে বাদশাহ হারুনের মতো ছদ্মবেশে প্রজাদের খোঁজ খবর নিতেন। ঠিক এভাবে প্রতিটি থানায় থানায় দিনে রাতে উনি ছদ্মবেশে উনি থানাতে যে খোঁজ খবর নেন, ওনারা কেমন ভাবে ডিউটি করছেন, জনগণের জন্য ডিউটি করছে কিনা। আজকে সিলেটে ডিএমপি মানে পুলিশের সিলেট বিভাগের পুলিশের হেডকোয়ার্টারে উনি গার্ড অফ অনার নিতে মানে পরিদর্শনে গিয়েছেন। গার্ড অফ অনার দেওয়ার জন্য ওনাকে লাল গালিচা দেওয়া হয়েছিল। উনি খুব চড়া হয়ে ওইখানকার কমিশনার অফিসারকে মানে অনেক ধমক দিয়েছেন এবং মাটিতে পাড়া দিয়ে উনি পরিদর্শনে গেছেন, তো লাল গালিচায় পাড়া দেন নাই। এবং এরকম একটা স্বরাষ্ট্র উপদেষ্টা সৎ, নির্ভীক, সাহসী, দেশপ্রেমিক আমাদের বাংলাদেশের ইতিহাসে জন্ম হয় নাই। বাংলাদেশে কিছুদিন আগে ওই যে শাহবাগীরা ওই যে ওনার বিরুদ্ধে মানে প্রতিবাদ করছিল, স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ চাই। আসলে এগুলো হচ্ছে আওয়ামী লীগের পেয়াত্তা, এগুলো আওয়ামী লীগের দালাল, এগুলো হচ্ছে আওয়ামী লীগের দুর্নীতিবাদদের সন্তান, যারা এরকম একটা দেশপ্রেমিক, সৎ, নির্ভীক একজন স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ মানে পদত্যাগ দাবি করেছিল। প্রিয় দেশবাসী, এরকম স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা দেশবাসী পেয়ে অবশ্যই আনন্দিত, গর্বিত এবং আমরা প্রাউড ফিল করি। এরকম একটা বর্তমান সিচুয়েশন, এরকম একটা উপদেষ্টা আমাদের পাওয়ার দরকার ছিল। আশা করছি আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। তো ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।